তামিলনাড়ুর সুন্দর শহর মহাবালিপুরম। আর এই সুন্দর শহরে থাকে এক সুখী ছোট্ট পরিবার, সুজান, জোসেফ এবং তাদের মেয়ে অনু। সুজান ওয়ার্কিং উইমেন এবং জোসেফ পেশায় ডাক্তার। তারা আজ এসছে সমুদ্র সৈকতে ছুটি কাটাতে। সাথে রয়েছে দাদু আর্থার স্যামুয়েল। অনু খুব সুন্দর গিটার বাজিয়ে গান করতে পারে, তাই নিজের লেখা একটা গান তাদের শোনাচ্ছে। ও রিসেন্টলি লন্ডনের মিউজিক স্কুলে চান্স পেয়েছে। জিনিসটা খুবই গর্বের। এতে বাবা দাদু দুজনের সম্মতি থাকলেও সুজান রয়েছে তার বিপক্ষে। ওর বক্তব্য, 3 বছর পর হায়ার স্টাডি কমপ্লিট না করে তার চোখের মণিকে সুদূর লন্ডনে একা ছাড়বে না। অনু রিকোয়েস্ট করে যে এই রকম সুযোগ বারবার আসে না, তাই যেতে দিলে ক্ষতি কি। কিন্তু সুজানের জেদের সামনে কোনো কিছুই চলে না। তার মতে সে অনুকে আটকাচ্ছে না, কিন্তু সবকিছুর জন্য একটা সঠিক সময় আছে। এখনো সে একা থাকার জন্য উপযুক্ত নয়। শরীর খারাপ হলে কে দেখবে ওখানে? মায়ের এসব কথা শুনে অনু রেগে উঠে যায়। সে এখন আর বাচ্চা নেই, নিজের খেয়াল নিজেই রাখতে পারে। অবশ্য এটা অনেকেরই মনে হয়। কি তাই তো? অনুকে সামাল দিতে দাদু ছুটে চলল। এর মাঝে কল আসলো হসপিটাল থেকে, জোসেফকে আর্জেন্টলি যেতে হবে। অজানা ভাইরাল ইনফেকশন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে, অনেক পেশেন্ট অ্যাডমিট হয়েছে। এইটা শুনে সুজান সবাইকে নিয়ে ফিরতে চাইলে জোসেফ বলে, সবার আসার দরকার নেই, তোমরা এখানেই থাকো, আমি পৌঁছে তোমাদের সাথে কন্ট্যাক্ট করব। এখানে একটু ক্লিয়ার করে দিই, মুভিতে যে ভাইরাল ইনফেকশনের কথা বলা হয়েছে সেটা হলো সেই মহামারী যার কারণে গোটা পৃথিবী সহ আমরা 2 বছর বাড়িতে বন্দি থেকেছি। জোসেফ হসপিটাল যাওয়ার সাথে রাজ্য সরকার দেশ জুড়ে 21 দিনের জন্য লকডাউন জারি করে। পরিবার পরিজন এখন বাড়িতে বন্দি, আর যারা দূরে আছে তাদের সাথে কথা বলার জন্য অনলাইন ভিডিও কল। তাই এইখান থেকে পুরো গল্পটা আমরা জুম কল বা ভিডিও কলের মাধ্যমেই দেখব। একদিন অনু বাবাকে রাত 2টোয় জুম কল করল। বাবার আজ বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু পরিস্থিতি বড্ড খারাপ। তাও কথা দিল সকালে অনু ঘুম থেকে ওঠার আগে ঠিকই পৌঁছে যাবেন। বাবার কথায় অনু খুবই খুশি। জোসেফ সারাদিন পর একটু ছুটি পেয়েছে, তাই অনুকে রিকোয়েস্ট করে গিটার বাজিয়ে সেই গানটা শোনাতে যেটা অনু তার জন্য লিখেছিল। বাবা ফিরছে না দেখে মেয়ে অভিমান করে গিটার বাজাতে রাজি হয় না, কিন্তু শেষমেশ বাবার কথা ফেলতে পারল না। খুশি মনে গিটার আনতে যেতেই জোসেফকে অ্যাসিস্ট্যান্ট এসে জানালো আরেকটা এমার্জেন্সি কেস এসছে, তাই জন্য ও সময় নষ্ট না করে ডিউটি চলে গেলে অনু ফিরে এসে বাবাকে দেখতে পায় না। তবে সকালে জোসেফের ফেরা হলো না। বেলায় সুজানকে কল করে জানায়, প্রতিনিয়ত একের পর এক চোখের সামনে মৃত্যু দেখে সে ক্লান্ত। প্রতিটা মানুষ তার প্রিয়জনকে দেখার আশা নিয়ে বাঁচার চেষ্টা করছে, কিন্তু ভাগ্য সহায় দিচ্ছে না। এইভাবে আর কতদিন? এরপর মাঝের 2 দিন জোসেফের সাথে কোনো কন্ট্যাক্ট হয়নি। এই কদিন বাড়ির প্রতিটা মানুষ সবসময় ঈশ্বরের কাছে শুধু প্রার্থনা করে গেছে। বাড়িতে সবাই যখন চিন্তায় মগ্ন, তখনই রাতে ভিডিও কল আসলো জোসেফের কলিগের। জোসেফের রিপোর্ট পজিটিভ। শরীর প্রতি ঘন্টায় খারাপের দিকে যাচ্ছে, কথা বলার শক্তি নেই। তাকে এই অবস্থায় দেখে দুজনে কান্নায় ভেঙে পড়ল। জোসেফ নিচু কণ্ঠে রিকোয়েস্ট করে অনু যে গানটা তার জন্য লিখেছিল সেইটা একবার শোনাতে, কিন্তু শেষ রক্ষা হলো না। জোসেফের অন্তিম নিঃশ্বাসের সাথে জুম কলটাও ডিসকানেক্ট হয়ে যায়। এই ঘটনার পর কেটে গেছে বেশ কয়েকটা সপ্তাহ। অনু বাবার মৃত্যু শোক সামলাতে পারেনি। মায়ের থেকেও বেশি অনুর কাছে বাবা অন্তপ্রাণ ছিল। তাই জন্য তাকে ভুলে থাকতে না পেরে অনু একদিন ভয়ানক সিদ্ধান্ত নিল। সে মৃত বাবার সাথে উইজা বোর্ড বা সিয়ান্সের মাধ্যমে কন্ট্যাক্ট করবে। এর জন্য সে অনলাইনে এক মিডিয়ামের সাথেও যোগাযোগ করেছে। জুম কলে তার নির্দেশে সন্ধ্যায় ঘর অন্ধকার করে অনু টেবিলের সামনে মোমবাতি এবং উইজা বোর্ড রেখে বসেছে। সিয়ান্স শুরু করার আগে মিডিয়াম তাকে 2টো জিনিস মেনটেন করতে বলে। প্রথমত, কল কোনোভাবে ডিসকানেক্ট করা যাবে না। সেকেন্ড, অনুকে বাবার সবথেকে পছন্দের একটা জিনিস তার সাথে রাখতে হবে। অনু সেই মতো বাবার স্টেথোস্কোপ টেবিলের উপর রেখে চোখ বন্ধ করে মিডিয়ামের কথা মতো সিয়ান্স শুরু করে। কিছুক্ষণ পর মিডিয়াম বললেন, জোসেফ, তুমি যদি আমাদের মধ্যে উপস্থিত থাকো তাহলে কোনো একটা সাইন দিয়ে তোমার উপস্থিতি জানাও।
মোমবাতির আগুন দপ করে জ্বলে ওঠার সাথে মিডিয়াম বলল, জোসেফ তাদের মাঝে উপস্থিত হয়েছে। এখন অনু যদি চায় তাকে প্রশ্ন করতে পারে বা তাকে মনের কথা জানাতে পারে। এই কথা শুনে অনু কেঁদে ফেলল। মৃত্যুর পর বাবাকে দেখতে দেওয়া পর্যন্ত হয়নি, এমনকি হসপিটাল আসতেও মানা থাকায় সে বাবাকে দেখে আসতে পারেনি বলে ক্ষমা চায়। অনু বলে, বাবা জানো, আমি এখনো তোমার নাম্বারে মেসেজ পাঠাই, আমি তোমাকে ভীষণ মিস করি। তখনই দরজায় মা টোকা দিয়ে খেতে ডাকল। মেয়েকে অন্ধকারে বসে থাকতে দেখে চিন্তা হয় সুজানের। অনু মায়ের মুখের উপর দরজা বন্ধ করে জুম কল অ্যাটেন্ড করতেই দেখে এক বিচিত্র দৃশ্য। যে মিডিয়াম ছিল সে ঘর অন্ধকার করে দরজার লক খুলে এক এক করে মোমবাতির আলো জ্বালিয়ে এক অদ্ভুত গানের সুর গাইছে। অনুর দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। মোমবাতির আলোয় দেখা গেল দেওয়ালে পেন্টাগ্রাম সাইনের ভিতর ঝোলানো একটা মেয়ের ছবি, সম্ভবত এই মিডিয়ামের মৃত মেয়ে। সে মোমবাতি জ্বালিয়ে দরজা দিকে মুখ করে কাউকে ওয়েলকাম করার ভঙ্গিতে নিচু হয়ে কুঁকড়ে শুয়ে থাকে। অনু অবাক হয়ে এই দৃশ্য দেখছে এবং পর মুহূর্তেই দরজাটা খুলে যায়। ঘুটঘুটে অন্ধকারে দরজার ওপারে যেই থাকুক তাকে দেখা যাচ্ছে না। তখনই আশ্চর্য রকমভাবে আচমকা অনুর ঘরের দরজাটাও নিজে থেকে সশব্দে খুলতে শুরু করে। অনু বুঝে পায় না কি হচ্ছে ব্যাপারটা। কেমন যেন একটা অদ্ভুত শব্দ আসছে। দুবার মা বলে ডেকে উঠল, কিন্তু কেউ সাড়া দিচ্ছে না। আর তখনই এই সব কিছুর থেকে অজানা সুজান আজ একটু চিন্তা নিয়ে ডাক্তারকে ফোন করেছে। দুজনের বডি টেম্পারেচার এবং অক্সিজেন লেভেল নর্মাল, তবে অনুর বডি পেন হচ্ছে এবং শরীর অসুস্থ। ডাক্তারের সাথে কথা বলার পর বাবাকে জানালো দুজনের রিপোর্ট পজিটিভ। অর্থাৎ তো এইসব শুনে পড়ল চিন্তায়। কদিন আগে জামাইয়ের মৃত্যুর শোক কাটিয়ে এখনো উঠতে পারেনি, তার উপর এমন খবর। দুজন বাইরে বেরোতো না, তাই আশঙ্কা বাড়িতে আসা কাজের লোকের থেকেই এই সংক্রমণ ছড়িয়েছে। বাবা ব্যতিব্যস্ত হয়ে পড়লে সুজান বলে চিন্তার কিছু নেই, কারণ হসপিটাল থেকে একজন স্টাফ নার্স অ্যাপয়েন্ট করা হয়েছে। সে 4 ঘন্টা অন্তর ফোন করে খবর নিচ্ছে। কিন্তু এরপরেও আর্থার চাইছে মেয়ের বাড়ির কাছে কোথাও এসে উঠতে, অ্যাটলিস্ট বিপদের সময় হেল্প করতে পারবে। কিন্তু সুজান বলল সে একাই সব সামলে নেবে। তখনই আচমকা দরজায় টোকা মারা শব্দ এলো। প্রথমে ভেবেছিল অনু, কিন্তু কই, দরজা খুললে তো কাউকেই দেখতে পেল না। সুজান বুঝল পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে, হয়তো ওটারই আওয়াজ। এর মধ্যে আর্থার অনুকে দেখার ইচ্ছে প্রকাশ করলে সুজান জানায় সে ঘুমোচ্ছে। তখন আর্থার বলে, ঠিক আছে, ওকে ঘুম থেকে তুলতে হবে না, তুমি জাস্ট আমায় ওকে দেখাও, তাহলে এই মনটা শান্তি হবে। সুজান না চাইতেও ভিডিও কলে অনুকে দেখাতে রুমে ঢুকলে দেখে অনু বিছানায় নেই। বাথরুমের দরজা খোলা এবং ভিতর থেকে জল পড়ার শব্দ আসছে দেখে সুজান ঢুকতে গেলে পরের দিন সুজান নার্সকে ফোন করে জানায় অনু ভালো করে কথা বলছে না, কিছুই খাচ্ছে না, অতি সামান্য কথায় রেগে যাচ্ছে, রেগে দরজা খুলতে চাইছে না। তাই এমন অবস্থায় সুজান কি করতে পারে? নার্সের সাথে এদের পুরনো পরিচয়। সে ভালো করে জানতো অনু মায়ের থেকে বেশি বাবার ক্লোজ ছিল। যতই রাগ থাকুক না কেন, কাজ সেরে বাড়ি ফিরতেই মেয়ের সব রাগ উধাও হয়ে যেত এই বাবাকে দেখে। এমন অবস্থায় জোসেফের অকাল মৃত্যু অনুর উপর ভীষণ রকম প্রভাব ফেলেছে, তাই সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। পরের দিন দুপুরে সুজানের বান্ধবী কল করলো, জানায় লোকাল চার্চ বহুবার তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, কিন্তু সুজান কল রিসিভই করছে না। এমনকি চার্চের গ্রুপেও অ্যাক্টিভ নয়। অ্যাটলিস্ট অনলাইনে একটা প্রেয়ার মিটিং অ্যাটেন্ড করা তো যেতেই পারে। কিন্তু সুজান পরিষ্কার জানিয়ে দিল মেয়ের সুস্থতার জন্য সে প্রেয়ার নয়, বরং মেডিকেল ট্রিটমেন্টের উপরেই ভরসা করে। কথা শেষ করে সুজান কল কাটতেই যাচ্ছিল, তখনই হঠাৎ ওর বান্ধবী শুনতে পেল কি যেন একটা খড়খড় করে শব্দ আসছে। শব্দটা অবশ্য সুজানও পেয়েছে। ভালোভাবে শুনলে বুঝলো শব্দটা আসছে তার বিছানার নিচ থেকে। সুজান ফোনটা বিছানার নিচে এনে চেক করলে কিছুই দেখা মিলল না, তাই একটু বিরক্ত হয়ে বলল,
এদের কনস্ট্রাকশনের কাজ একটু বাড়াবাড়ি পর্যায়েতেই চলে গেছে, রিপোর্ট করতেই হবে। পর মুহূর্তেই আওয়াজটা আরও একবার আসে, তবে এইবার ভালো রকম স্পষ্ট। সুজান ফোন নিচে করতেই বান্ধবী অন্ধকারে একটা ভয়ঙ্কর মুখ দেখে শিউরে ওঠে। কিন্তু সুজান কিছুই দেখতে পায় না, তবে ওর বান্ধবী রীতিমতো ভয় পেয়েছে। মেয়েকে নিয়ে একদিকে সুজানের চিন্তা, আর অন্যদিকে সমস্যা সেলস টিম নিয়ে। অলরেডি 4 জন রিজাইন দিয়েছে, সাথে সেলস টিমের কয়েকজন অসুস্থ, তাই কাজও আটকে আছে। তবে সুজান টিম মেম্বার কৃষ্ণকে বলে, তুমি সবার আগে খোঁজ নাও এরা কাজ ছেড়ে কোন কোম্পানিতে যাচ্ছে। কৃষ্ণ অনেকক্ষণ থেকেই কথাগুলো মন দিয়ে শুনছিল, কিন্তু এইবার বিরক্ত হয়ে কান থেকে হেডফোনটা খুলে বলল, অনেকক্ষণ ধরে একটা অদ্ভুত শব্দ আসছে, কেউ যেন খুব কষ্টে নিঃশ্বাস নিচ্ছে। এতক্ষণ কার থেকে এই শব্দ আসছে সেটা আমি বুঝতে পারছি না, তবে প্রথমে ভাবলাম হেডফোনের প্রবলেম, তাই চেঞ্জ করলাম, কিন্তু শব্দটা এখনো আসছে। সুজান শুনে অবাক হলে বাকি দুজন ইতস্তত হয়ে ঘাড় নেড়ে বলল, তাদেরও নাকি অনেকক্ষণ ধরে প্রবলেম হচ্ছে, কিন্তু কেউ ব্যাপারটা ঠিকমতো আইডেন্টিফাই করতে পারেনি। তবে বিষয়টা হলো সুজান কিন্তু কিছুই শুনতে পায়নি, তাই কৃষ্ণ বলে, আমরা সবাই এক এক করে কল মিউট করব, তাহলেই বোঝা যাবে আওয়াজটা কার থেকে আসছে। সেই মতো প্রত্যেকে কয়েক সেকেন্ড অন্তর মাইক মিউট করলে বোঝা যায় আওয়াজটা আসছে সুজানের সাইড থেকে। কিন্তু অবাক ব্যাপার, আওয়াজটা যদি সুজানের সাইড থেকে এসে থাকে তাহলে ও এতক্ষণ শুনতে পায়নি কেন? কৃষ্ণ বলে, ম্যাডাম আপনি ল্যাপটপের অডিও সেটিংস থেকে মাইক ইনপুট ভলিউমটা বাড়ান। সুজান সেই মতো করলে সবাই ভয় স্থির হয়ে যায়, কারণ পরিষ্কার শোনা যাচ্ছে কেউ অস্বাভাবিক রকমের নিঃশ্বাস নিচ্ছে। সুজান তড়িঘড়ি উঠে চেক করতে গেলে হঠাৎ এইদিকে আর্থারের মন টিকছে না, তাই সে সুজানকে না জানিয়ে বেরিয়ে পড়েছে তাদের শহরের উদ্দেশ্যে। যাত্রাপথে আর্থার অনুকে কল করলে তাকে দেখে রীতিমতো শিউরে ওঠে। কি হাল হয়েছে মেয়েটার! অন্ধকারে বিছানার নিচে এক কোণে এসে পড়ে আছে। কোনো মতে বলল, দাদু আমার শরীর খুব খারাপ, আমায় বাঁচাও, আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। তুমি জানো সে আমায় সব সময় ডাকে। আর্থার পরিষ্কার বুঝতে পারল কথাগুলো বলার সময় কে যেন পেটের উপর থেকে দুবার জোরে ধাক্কা মারল। তাই ড্রাইভারকে গাড়ি থামাতে বলে আর্থার সুজানকে কল করতে গেলে দেখা যায় বেডের উপর থেকে নেমে আসছে 2টো কালো পা, আর সাথে এক বিশ্রী নিঃশ্বাসের শব্দ। আর্থার হঠাৎ দেখতে পেল অনু হাতে ফোন নিয়ে ধীরে ধীরে সুজানের ঘরের দিকে যাচ্ছে, আর এক অপ্রাকৃত শক্তি যেন দরজাগুলো এক এক করে নির্দ্বিধায় খুলে দিচ্ছে। সুজানের রুমে ঢোকার আগে দেওয়ালে লাগানো জেসাস ক্রসের আলো নিভে আসে। অনু রুমে ঢুকে সুজানের দিকে এগোতে থাকলে আর্থার চেঁচিয়ে সাবধান করতে গেলে কল নিজে থেকে মিউট হয়ে যায়। অনু চাদরটা সরিয়ে সুজানের দিকে এগোতেই আচমকা ঘুম ভেঙে সে ভয়ে স্তব্ধ হয়ে যায়, কারণ সুজান দেখে অনু হাতে ধরে রয়েছে একটা কিচেন নাইফ। পরের দিন সুজান অনুর জন্য অনলাইনে একজন থেরাপিস্টের সাথে কনসাল্ট করে। ডাক্তার বলল, সুজান তুমি বাইরে থাকো, আমি ওর সাথে পার্সোনালি কথা বলতে চাই। সুজান সেই মতো রুম থেকে বেরিয়ে গেলে ডাক্তার অনুকে ডায়াগনোজ করতে শুরু করে। প্রথম দিকে সব নর্মাল চলছিল, কিন্তু আচমকা অনু মালায়ালি ভাষায় কথা বলতে শুরু করে। ডাক্তার জানতো না যে অনু তার ভাষায় কথা বলতে পারে, তাই শুনে বেশ খুশি হলো। তবে সে হঠাৎ করে জিজ্ঞেস করে, এই ডাক্তার, বলছি তোমার হাজবেন্ড মাধব কেমন আছে? ডাক্তার তো শুনে অবাক, অনু তার হাজবেন্ডের নাম জানলো কি করে? তাচ্ছিল্যের সুরে বলল, সত্যি কি তুমি আর মাধব ভালো আছো? কারণ বেডরুম থেকে কি যেন শুনতে পাচ্ছি, মাধব অন্য একটা মেয়ের সাথে কথা বলছে। যতদূর সম্ভব মেয়েটার নাম শ্রুতি। কি ঠিক বলছি তো? ডাক্তার অবাক হয়ে যেতে থাকে, যেন মুখে কুলু পেটেছে। অনু বলল, এ কি তুমি জানতে না? আরে দাঁড়াও, এখনো ওরা দুজন তোমায় নিয়েই কথা বলছে। মাধব নাকি তোমায় ভালোবাসে না, এখন উপায় নেই তাই তোমার সাথে পড়ে আছে। বলি ডাক্তার, আগে নিজের বাড়ির প্রবলেম ঠিক কর, তারপর না হয় আমারটা করতে আসিস, কেমন? কথাটা শেষ করতেই স্ক্রিনের ব্রাইটনেস কমে আসে এবং কিছুক্ষণ পর সুজান রুমে এলে দেখে কল ডিসকানেক্ট হয়ে গেছে।
জিজ্ঞেস করায় বলল ডাক্তার নিজের প্রবলেম ঠিক করতে থেরাপিস্টের কাছে গেছে। বেলার দিকে আর্থারের কল আসে, সে সুজানের শহরে এসে পড়েছে। সুজান তো শুনে রেগে আগুন। এই পরিস্থিতির মধ্যে বাড়ির প্রবলেম নিয়ে তো ভুগছেই, এমন অবস্থায় বাবা যদি কিছু হয় তাহলে চিন্তার শেষ থাকবে না। তবে আর্থারের মাথায় ঘুরছে অন্য জিনিস। যতই সুজান বলুক অনু মেন্টাল ট্রমা বা শারীরিক অসুস্থতা নিয়ে ভুগছে, কিন্তু আর্থারের বিষয়টা ভালো ঠেকছে না। আজ সকালেও প্রেয়ার করার সময় মনটা ডাকছিল, তাই সে কনফার্ম করতে অনুর সাথে প্রেয়ার করতে চায়। এক প্রকার জেদ ধরে সুজানকে রুমে যেতে বললে সুজান অনুর রুমে ঢুকে ভয়ে শিউরে উঠল, কারণ অনু বেডে নেই আর সারা দেওয়ালে উল্টো ক্রস আঁকা, যেটা অ্যান্টি ক্রাইস্ট বা শয়তানের প্রতীক। বাথরুমের দরজা খোলা দেখে সেইখানে চেক করতেই যাবে, তখনই লফট থেকে অদ্ভুত একটা শব্দ আসে। সুজান চুপিসারে মই এনে লফট চেক করতে উঠলে আচমকা অনু অন্ধকার থেকে বেরিয়ে এসে লফটের দরজা বন্ধ করে দেয়। এই ভয়ঙ্কর ঘটনা এবং অনুর মধ্যে অস্বাভাবিক পরিবর্তন দেখেও সুজান এখনো ডাক্তারদের সাথে কনসাল্ট করে যাচ্ছে। ওদের মতে জোসেফের মৃত্যুর এফেক্ট সুজানের থেকেও বেশি অনুর উপর পড়েছে, তাই সে এমন বিহেভ করছে, যার কারণে যাই হয়ে যাক না কেন সে আর্থারের কথা শুনতে নারাজ। সময়ের সাথে অনুর শারীরিক অবস্থার অবনতি ঘটছে। ডাক্তারের পরামর্শ কাজ দিচ্ছে না, তাই আর্থার অনুর জন্য কয়েকটা জিনিস পাঠিয়েছে তার সন্দেহ অহেতুক কিনা সেইটা কনফার্ম করার জন্য, যার মধ্যে রয়েছে বাইবেল, হোলি ওয়াটার এবং একটা রোজারি। আর্থার বলে আমি প্রেয়ার করব আর তুই গোটা বাড়িতে হোলি ওয়াটার ছড়াবি। সুজান বাবার মন রাখতে সেটাই করে, কিন্তু অনুর ঘরের কাছে আসতেই দেখে দেওয়ালে লাগানো ক্রস উল্টো হয়ে রয়েছে, যা দেখে আর্থার রীতিমতো অবাক। সুজান ওইটা সোজা করে নামতেই আর্থারের সন্দেহ আরও প্রবল হয়। ও চার্চের সাথে কথা বলেছে, ওরা বলেছে সবার আগে জানতে হবে অনুর সাথে যেটা ঘটছে সেটা কি আদৌ মানসিক নাকি শারীরিক। তাই আর্থার অনুর খাবার জলে হোলি ওয়াটার মেশাতে বলে। প্রথমে সুজান রাজি না হলেও আর্থারের জোড়াজুড়িতে ওষুধ খাওয়ানোর নামে উষ্ণ সেদ্ধ জলে হোলি ওয়াটার মিশিয়ে অনুকে খাওয়াতে যায়, কিন্তু সে বলল আমি এই জল খাবো না, তুমি ঠান্ডা জল আনো। সুজান একটু অবাক হলো, এতদিন কোনো প্রবলেম হয়নি, হঠাৎ আজ তার এমন দাবি কেন? তখন আর্থার তাকে ওষুধ আর জলটুকু খেয়ে নেওয়ার জোর করায়। অনু কান্না মেশানো গলায় বলে দাদু আমার শরীরটা একদম ভালো নেই, আমায় জোর করো না। এই কথায় সন্দেহ বাড়লে এক প্রকার দুজনেই বলে উঠল আরে এই জন্যই তো ডাক্তার তোমায় ওষুধ খেতে বলেছে, নাও খেয়ে নাও। তখনই ঘরের লাইট ব্লিঙ্ক করে ওঠে, আর এই সুযোগে সুজান অনুকে ওষুধ আর হোলি ওয়াটার মেশানো জল পুরোটাই খাইয়ে দেয়। এতক্ষণে দুজনের বিশেষ করে আর্থারের মনে শান্তি আসলো। সুজান নিশ্চিন্তে দরজা লাগিয়ে বেরোতেই যাবে, তখনই অনু এক ছুটে বাথরুমে গিয়ে বমি করতে শুরু করে, যা দেখে অবশেষে আর্থার সিদ্ধান্ত নেয় লোকাল চার্চের ফাদারকে ইনফর্ম করার। অতঃপর চার্চ ফাদার অ্যালেক্সকে তাদের বাড়ি পাঠায়। উনি বললেন ভিডিও কলে প্রেয়ারের ফুটেজ সম্পূর্ণ রেকর্ড করতে হবে, কারণ এইটাই তাদের একমাত্র প্রমাণ যেটা দেখে চার্চ সিদ্ধান্ত নেবে যে অনুর অবস্থা শারীরিক নাকি মানসিক। ভিডিও কল সেট আপ করে ফাদার অনুর ঘরে আসলে বললেন যে অনু তোমার দাদু স্পেশাল পারমিশন করিয়ে প্রেয়ারের ব্যবস্থা করেছেন, বেশি সময় নেব না, মাত্র 5 মিনিট, তুমি জাস্ট আমাদের সাথে একটু কোঅপারেট করো। তবে অনু অসম্মতি জানায়, বলল সে ঈশ্বরকে বিশ্বাস করে না। বাবার মৃত্যুর পর থেকেই দুজনেরই ঈশ্বরের উপর থেকে বিশ্বাস উঠে গেছে। যখন থেকে এই মহামারী শুরু হয়েছে বাবা সারাক্ষণ হসপিটালে সকলের সেবা করে গেছে, একদিনও বাড়ি আসেনি। এমনকি বাবার রিপোর্ট যখন পজিটিভ আসলো তখন আমরা দুজন 1 সপ্তাহ ধরে প্রেয়ার করেছি। কই তখন তো ঈশ্বর এসে একবারও বাবাকে বাঁচালেন না। তাহলে যে মানুষটা সারা জীবন নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে গেছে, তাহলে ঈশ্বর তাকেই কেন তাদের থেকে কেড়ে নিল? এই প্রশ্নের উত্তর ফাদারের কাছে ছিল না। তিনি শুধুমাত্র আশ্বাস দিলেন ঈশ্বর সঠিক সময় তোমার এই প্রশ্নের উত্তর দেবেন, তুমি শুধু ওনার উপরে ভরসা রাখো। এখন তোমার প্রিয়জন যারা আছেন শুধুমাত্র তাদের কথা ভেবে আমায় জাস্ট 5 মিনিটের জন্য প্রেয়ার করতে দাও। এই বলে ফাদার প্রেয়ার শুরু করলেন। তিনি ঈশ্বরের নাম করে অনুকে ওয়াইন মেশানো আটার অল্প অংশ খাওয়ালে অনু শান্তভাবে সেটা খেয়ে নেয়, যা দেখে ফাদার নিশ্চিন্তে তাদের বিদায় জানালো।
ফাদার যাওয়ার সময় আর্থার সুজানকে রিকোয়েস্ট করে, উনি এত দূর থেকে এসছেন, অ্যাটলিস্ট ধন্যবাদ জানিয়ে তো আয়। সেই মতো সুজান ভিডিও কল অন রেখেই ফাদারকে ছাড়তে যায়। আর তখনই আচমকা কল রেকর্ডিং নিজে থেকেই অফ হয়ে যায়। অনু আর্থারের দিকে একভাবে চেয়ে বসে। ধীরে ধীরে রুমের লাইট ব্লিঙ্ক করে ফেটে যেতেই আর্থার দেখল অনু অন্ধকারে একভাবে ওকে দেখছে। আর্থার অনু বলে ডেকে উঠতেই পৈশাচিক গলায় বলে উঠল, অনু আর নেই, সে 2 দিন আগেই মারা গেছে। अनु यहाँ नहीं है, 2 दिन पहले ही मर चुकी है। অনুর অবস্থা দেখে আর্থারের সন্দেহ এতদিনে ঠিক হয়েছে। অনু পজেস। তাই সুজানকে বলল, তোমার বাড়িতে এখন যে আছে সে কিন্তু অনু নয়। তাই সুজানের ওইখানে থাকা মানেই বিপদ, কারণ সে নিজের চোখে এই দৃশ্য দেখেছে। তাই আর্থার এখনই ফাদারকে ওদের বাড়ি পাঠাচ্ছে, আর ততক্ষণে ওরা চার্চে গিয়ে উঠুক। কিন্তু সুজান বিশ্বাস করতে রাজি নয়, কারণ সেই দিনেই ফাদার নিজে এসে অনুকে ব্লেস করে বলেছেন সে একদম সুস্থ আছে। তাহলে এখন প্রবলেমটা কোথায়? আর বাকি অনু যেটা করেছে সেটা জাস্ট তোমার উপর জেদ দেখানোর জন্য। এমনিতেই ফাদার আসার পর কর্পোরেশনের লোক ওয়ার্নিং দিয়ে গেছে যে বাইরে থেকে কাউকে যাতে অ্যালাউ না করি, এমনকি বিল্ডিংও সিল করে দেওয়া হয়েছে। তাই কারোর পক্ষে বাইরে যাওয়া বা আসা কোনোটাই সম্ভব নয়। তখনই আর্থার ভিডিও কলে সুজানের পিছনের রুম থেকে কাউকে একটা তার দিকে আসতে দেখে, যেটা শুধুমাত্র আর্থারই দেখতে পাচ্ছিল। সে বারবার বলতে থাকে, সুজান তুমি পালাও, সে তোমার দিকে এগিয়ে আসছে। কিন্তু সে যাবেটা কোথায়, কারণ সুজান কাউকেই তো দেখতে পাচ্ছে না। আর তখনই সুজান রেগে রুম চেক করতে গেলে ভিডিও কল বাফার করতে শুরু করে, এবং ঠিক এর কয়েক সেকেন্ড পর কানেকশন আসলে আর্থার দেখতে পেল সুজান সেখানে নেই। সে অবাক হয়ে স্ক্রিনের দিকে চেয়ে থাকে, কি ব্যাপার, সুজান কোথায় গেল? আর তখনই এক অদৃশ্য শক্তি সুজানকে সিলিং থেকে ছুঁড়ে নিচে ফেলে দেয়। আর্থার সুজানকে দ্রুত ঘর থেকে বেরোতে বলে জানায় সে ওদের ফ্ল্যাটে যাচ্ছে। আর তখনই সুজান ক্যামেরা উপরে ঘোরাতেই এই ঘটনার পর সুজান ও আর্থার সময় নষ্ট না করে চার্চের সহায়তায় ফাদার অগাস্টিনের সাথে যোগাযোগ করে। তবে চার্চের তরফ থেকে অনুর ব্যাপারে বেসিক কিছু ইনফরমেশন দেওয়া হলেও সেটা যথেষ্ট ছিল না। তাই সুজান ভিডিও কলে অনুর ব্যাপারে বলার সময় তার পিছনে থাকা দোলনা হঠাৎ নড়তে শুরু করে। ফাদার বেশি কথা না বাড়িয়ে সুজানকে বলল, আমায় এক্ষুনি অনুকে দেখাও। সুজান ওর রুমে যেতেই অনুর অবস্থা দেখে রীতিমতো চোখ কপালে উঠল। তার গোটা শরীরে ক্ষত এবং তাকে বেঁধে রাখা হয়েছে। তখনই নিজে থেকেই লফটের দরজাটা বন্ধ হয়ে গেলে ফাদার সুজানকে এক্ষুনি রুম থেকে বেরিয়ে যেতে বললে দেখা যায় এক ভয়ঙ্কর দৃশ্য। পরিস্থিতি আউট অফ কন্ট্রোল দেখে ফাদার সুজান এবং চার্চের থেকে অনুর ব্যাপারে সম্পূর্ণ তথ্য জানার পর বলে, আমি এখন যা যা বলছি খুব মন দিয়ে শোনো। এবং এরই সাথে ফাদার রিভিল করে এই ঘটনার আসল রহস্য। অনু বাবাকে হারানোর পর বহুদিন তার দুঃখ থেকে বেরিয়ে আসতে পারেনি। ফলে এই ঘটনার প্রভাব তাকে মানসিকভাবে বিপর্যস্ত করলে সে আত্মাদের সাথে কানেক্ট করার বা তাদের সাথে যোগাযোগ করার বিভিন্ন প্রসেস নিয়ে অনলাইন রিসার্চ করতে শুরু করে। সেইখান থেকে সে উইজা বোর্ড এবং সিয়ান্সের ব্যাপারে জানতে পারে। সেই সূত্র ধরে অনু একজন মিডিয়ামের খোঁজ পায় যারা সিয়ান্স করে থাকে। তবে অনু এইটা জানতো না যে সিয়ান্সের মাধ্যমে ভালো খারাপ 2 রকমের আত্মাকেই ডাকা যায়, যে কারণে কিছু মানুষ এটাকে খারাপ কাজে বা শয়তানের উপাসনা করতেও ব্যবহার করে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সিয়ান্সের শেষে অন্য জগতের যে দরজা ওপেন করা হয়েছিল সেইটা বন্ধ না করলে সেই আত্মা এই জগতেই থেকে যায়। অনু যখন এই মিডিয়ামের সাথে উইজা বোর্ডের থ্রু সিয়ান্স পারফর্ম করে তখন সেই মিডিয়াম অনুর বাবা জোসেফকে নয় বরং এক ডিমনকে ডেকেছিল, এবং এই ডিমন বা ডেভিল কোনো কাজ করার বদলে স্যাক্রিফাইস নেয়। আর এই ক্ষেত্রে সেইটাই হয়েছে। আসলে এই মিডিয়াম যখন অনুর জন্য সিয়ান্স পারফর্ম করছিল তখন ওর পিছনের দেওয়ালে তার মৃত মেয়ের ছবি দেখা যায়। তো মিডিয়াম তার মেয়েকে কোনোভাবে জীবিত বা ফিরিয়ে আনার জন্য ডেভিল বা সেটানের কাছে ডিল করে।
যার বদলে ডেভিল নতুন বডি এবং সোল ডিমান্ড করে, যেটাকে সে খালি পাত্র বা ভেসেলের মতন ব্যবহার করবে। আর এই ক্ষেত্রে সেই খালি পাত্র ছিল অনুর বডি। এই কারণে সিয়ান্স পারফর্ম করে ডিমানকে ডাকার পর মিডিয়াম তাকে ওয়েলকাম করার ভঙ্গিতে বসেছিল। অনুর অস্বাভাবিক শক্তি, সে যে ভাষা জানে না সেই ভাষায় কথা বলা এবং যে কোনো মানুষের প্রাইভেট ইনফরমেশন জানা, এইগুলো একটা দিকেই ইশারা করছে, যা হলো অনু ডিমন দ্বারা পজেস। তাই ইমিডিয়েট এক্সরসিজম করে যে করেই হোক অনুকে ঠিক করার সাথে অন্য জগতের সেই ডোর ক্লোজ করে এভিল স্পিরিটকে ফেরাতে হবে, না হলে অনু বাঁচবে না। কিন্তু বর্তমান পরিস্থিতি যা চলছে সেই অনুযায়ী নিয়ম এবং প্রোটোকল মেনে ফাদারের পক্ষে সুজানের বাড়ি আসা সম্ভব নয়। তখন আর্থার তাকে রিকোয়েস্ট করলে তিনি বলেন লোকাল চার্চের ফাদারকে ডেকে এক্সরসিজমটা করতে। কিন্তু প্রবলেম হলো লোকাল কোনো ফাদার এক্সরসিজম করতে পারে না, বরং উল্টে ওনারা সবাই ফাদার অগাস্টিনকেই সাজেস্ট করছে। মেয়ের মরণপ্রায় অবস্থা দেখে সুজান বলে অনু যখন মাত্র 4 বছরের ছিল তখন নতুন বছরের সেলিব্রেশনের ভিড়ে একবার হারিয়ে যায়। 2 দিন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। তখন এই 2 দিন তার কাছে 2 বছরের সমান ছিল। সেই দিন সে প্রতিজ্ঞা করেছিল যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে সে অনুকে রক্ষা করবে। তেমনভাবে আজকের এই ভয়ানক অবস্থার মধ্যেও সে যেমন করেই হোক অনুকে বাঁচাবে। অবশেষে কোনো উপায় না দেখে ফাদার অগাস্টিন সিদ্ধান্ত নেয় ফর দ্য ফার্স্ট টাইম তিনি ভিডিও কলে অনুর এক্সরসিজম করবেন। তবে এইটা যে সম্পূর্ণ কার্যকরী হবে সেই বিষয়ে তিনি গ্যারান্টি দিতে পারছেন না, কারণ ভিডিও কলে এক্সরসিজম আজ অবধি কোনোদিনও হয়নি, এমনকি ভ্যাটিকানের কাছেও হয়তো এমন কেস নেই। অতঃপর ফাদার 15 মিনিটের সময় চেয়ে এর মধ্যে যা যা দরকার সেগুলো তিনি রেডি রাখতে বলেন। তবে সর্বোপরি তিনি সুজানকে বললেন তারা যা কিছু করে নিক, যত লিমিট অবধি করে নিক না কেন, ঈশ্বরের প্রতি যদি অন্তর থেকে ভক্তি, শ্রদ্ধা ও বিশ্বাস না থাকে তাহলে কোনো এক্সরসিজমই কাজ করবে না। অবশেষে সময় আসলো এক্সরসিজমের। বাইরে শুরু হয়েছে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সাথে বিপদ আরও বাড়াতে সুজানের অ্যাপার্টমেন্টে কারেন্ট অফ। ফাদার অগাস্টিন এক্সরসিজম শুরু করার আগে সুজানকে মনে করিয়ে দিলেন যে তার কোনো কথা অমান্য করা যাবে না। তিনি যা করতে বলবেন তার উপর কোনো প্রশ্ন করে ঈশ্বরের নাম নিয়ে সেইটাকেই আমল করতে হবে। সেটা করতে গিয়ে হয়তো প্রচুর বাধা আসবে, ডেভিল তাদের বিভিন্নভাবে আটকানো বা ছলনা করার চেষ্টা করবে, কিন্তু কোনোভাবে সেদিকে ভ্রুক্ষেপ করা চলবে না এবং খেয়াল রাখতে হবে ভিডিও কল যাতে কোনোভাবেই ডিসকানেক্ট না হয়। সো প্রেজ দ্য লর্ড। কি হলো সুজান, রিপিট করো। ঈশ্বরের প্রতি বিশ্বাস না থাকলে কোনো প্রেয়ার হোক বা রোজারি তোমায় সাহায্য করতে পারবে না। এই কথার সাথেই সুজানের পিছনের ঘরের দরজাটা নিজে থেকেই খুলে যায়। সুজান এরপর সব নির্দেশ মেনে প্রবেশ করলো অনুর ঘরে। তার অবস্থা চোখে দেখার নয়, মেয়েটা ভীষণ কষ্ট পাচ্ছে। ফোনটা এক জায়গায় সেট করে বাইবেল আর জেসাস ক্রস নিয়ে সুজান ওর সামনে এসে দাঁড়ায়। ফাদার প্রেয়ার পড়তে শুরু করতেই আর্থারের ঘরের দরজায় কেউ ধাক্কা মারল। ভয়ে চমকে উঠে আর্থার দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে দরজা খুলতেই যাবে, তখনই ফাদার মানা করলেন। ফাদার প্রেয়ার কন্টিনিউ করলে তার পিছনের 2টো ল্যাম্প এবং সামনে রাখা মোমবাতির আলো নিভে আসে। তিনি ভালো করে বুঝতে পারছিলেন আজ যে অশুভ শক্তির মুখোমুখি হতে চলেছে সে কোনো সাধারণ কেউ নয়। প্রেয়ার পড়ার সাথে অনুর বেড অস্বাভাবিকভাবে নড়তে শুরু করে এবং সে মাকে রিকোয়েস্ট করে তাকে মুক্ত করে দেওয়ার জন্য। তার এমন পরিস্থিতি এবং রুমে ঘটতে থাকা অলৌকিক ঘটনা দেখে সুজান এবং আর্থার প্রেয়ার রিপিট করার সময় বারবার আটকে যাচ্ছিল, তাই ফাদার তাদের মনোনিবেশ করতে বলে। এইভাবে অনেকক্ষণ চলার পর সুজানকে অনুর কপালে জেসাস ক্রস ঠেকিয়ে তার শরীরে হোলি ওয়াটার ছড়াতে বলেন। সেই মতো সুজান ওর কপালে ক্রস ঠেকাতেই অনু ভয়ঙ্কর গলায় তাকে মুক্ত করতে বলে ছটফট করতে থাকে। ফাদার তখনই ডিমানকে তার পরিচয় জিজ্ঞেস করে, কারণ বলা হয় ডিমানের নাম কোনোভাবে জানতে পারলে তার ক্ষমতা কিছুটা কমে যায়। ক্রস ঠেকানো অবস্থায় ফাদার ক্রমাগত প্রেয়ার করে গেলে এক পর্যায়ে ডিমান তার নাম রিভিল করে, কার্সন। তো এইখানে একটু কার্সন ডিমানের ব্যাপারে বলি। সপ্তদশ শতাব্দীর বিখ্যাত অকাল্ট বুক দ্য লেজার কি অফ সলোমনের আর্শ গোয়েশিয়াতে 72টা ডিমানের উল্লেখ আছে, যেখানে কার্সন বা পার্সন হলো তাদের মধ্যে 20 নম্বর ডিমান।
তো ফাদার ডিমনের নাম শুনে অবাক হতেই তার রুমের লাইট নিভে আসে এবং আর্থারের ঘরের দরজাটা কে যেন খুলে দেয়। এই ঘটনার পর আর্থারকে ঘরে দেখতে পাওয়া যায় না এবং এরই সাথে ফাদারের সামনে থেকে বাইবেল সমেত টেবিলটা সরে যেতেই কার্সন ফাদারকে ছুঁড়ে ফেলে দেয়। মুহূর্তের মধ্যে অনুর রুম ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। সুজান মোবাইলে টর্চ ঘুরিয়ে ধরলে অনুকে বিছানায় দেখতে পায় না। সুজান ধীর পায়, কাঁপতে কাঁপতে তাকে খুঁজতে থাকলে কানে আসে বিচিত্র সব আওয়াজ। তখনই ফাদার নিজেকে সামলে পুনরায় কল কানেক্ট করলো। তিনি এখন ডিমনের নাম জেনে ফেলেছেন, তাই এখনই সঠিক সময় অনুকে বাঁচানোর। ফাদার সুজানকে সাহস জুগিয়ে পুনরায় শুরু করলেন প্রেয়ার। এই অবস্থায় অনু নিজেকে যথাসম্ভব লুকিয়ে রাখার চেষ্টা করে এবং এরই সাথে ঘটতে থাকে বিভিন্ন অলৌকিক ঘটনা। কানে আসছে ভারী কিছু একটা ঠোকার বিকট শব্দ। ফাদার দেখতে পেলেন সুজানের ঘরের সামনে লাগানো ক্রস তখনও উল্টো হয়ে ঝুলছে। সুজান সেই দিকে টর্চের আলো ফেলতে বুঝতে পারে এতক্ষণ আওয়াজটা তার ঘরের দরজা থেকেই আসছিল। মনে সাহস নিয়ে ওদিকে যেতেই যাবে, আর তখনই কিছুক্ষণ পর সুজানের জ্ঞান ফিরলে দেখতে পায় উল্টো ক্রসের ঠিক নিচে জড়ো হয়ে বসে আছে অনু। ভয়ঙ্কর তার দৃষ্টি, নিষ্পৃহ চোখের চাহনি আর হিংস্র মনোভাব দেখে মনে হচ্ছে যেন যে কোনো মুহূর্তে সুজানকে শেষ করে দেবে। ফাদার এক মুহূর্ত দেরি না করে প্রেয়ার করতে শুরু করলে অনু ওর দিকে এগোতে থাকে। হয়তো আর কোনোভাবেই অনুকে বাঁচানো যাবে না, কিন্তু সুজান প্রতিজ্ঞা করেছিল যে কোনো পরিস্থিতি হোক না কেন সে নিজের মেয়েকে রক্ষা করবে। এবং সেই কথা মাথায় রেখে সুজান মনের অন্তর থেকে প্রেয়ার করতে শুরু করে তার দিকে ক্রস তুলে ধরতেই অনুর ভিতরে থাকা ডিমন ছটফট করতে থাকে। সুজান মনের সাহস এনে যত তার দিকে এগোয় ততই কার্সন পিছু গিয়ে দেওয়ালে পিঠ ঠেকে যায়। আর ঘটনা সূত্রে তখনই আর্থার চলে আসলে ফাদার আদেশ করলেন ফোনটা নিয়ে ওর দিকে এগিয়ে যাও। এরপর দীর্ঘ সময় ধরে সবাই ঈশ্বরের নাম স্মরণ করার সাথে ফাদার এক্সরসিজম করতে থাকলে অবশেষে দেওয়ালে ঝোলানো ক্রস সোজা হয়ে উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে ওঠে। অর্থাৎ কার্সন ডিমন অনুর শরীর ছেড়ে দিয়েছে। মৃত্যুর মুখ থেকে মেয়েকে ফিরিয়ে এনে স্নেহের আবেশে তাকে জড়িয়ে ধরে কাছের দুটো মানুষ। আর এই ঘটনার সাথেই শেষ হয় অভিশপ্ত রাতের সেই বিভীষিকা। এরপর কেটে গেছে কয়েক সপ্তাহ। ফাদারকে সুজান ভিডিও কলে জানায় অনু সুস্থ হয়ে উঠছে। তারা প্রতি সপ্তাহের রবিবার চার্চ অ্যাটেন্ড করতে শুনে ফাদার খুশি হয়ে তার পাঠানো গিফট ওপেন করতে বলে, যেটার মধ্যে রয়েছে একটা সুন্দর গাছ। ফাদার বললেন, আমার মা গত হওয়ার পর আমি এই গাছটা লাগিয়েছিলাম। এখন প্রতিদিন এটার ছায়ায় আমি বসি। মনে হয় যেন মা তার আঁচলে আমায় ঢেকে রেখেছেন। আমি মনে করি এই ছোট্ট উপহার তোমাদের জোসেফ রূপে প্রতিদিন তার ছায়ায় আগলে রাখবে। তখনই আর্থার এসে ফাদারকে বললেন, আপনাকে একটা জিনিস দেখাই। এই বলে ফোনটা অনুর ঘরে এনে সবাই তাকে ঘিরে বসে পড়ল। আর অনু তার স্নিগ্ধ গলায় শোনালো বাবার জন্য লেখা তার সেই গান। তো ভিডিওটা ভালো লাগলে হাইপ করতে ভুলো না, আর আমার সেকেন্ড চ্যানেল সিনেভার্স বাংলা সাবস্ক্রাইব করে দিও। লিংক ডিসক্রিপশনে রইল।